ওয়েল তো এশিয়ান কাপের ড্রিম এই মুহূর্তে শেষ। ইটস ডান অ্যান্ড ডাস্টেড, কমপ্লিট। 3 ব্যাক টু ব্যাক লসেস, 0 গোলস, 6টা গোল আমরা খেয়েছি। কিছু বলার নেই, মানে এই ধরনের বাজে খেলা, বাজে ম্যাচ, বাজে রকমের হার, বাজে রকমের হিউমিলিয়েশন ফ্রম এভরি সাইডস রীতিমতো একজন ফ্যানকে, একজন ডেডিকেটেড ফ্যানকে ব্যাডাস করে দেয়। অনেক সময় কী হয় যে খুব কন্ট্রোল করতে হয় নিজের মুখটাকে, কারণ আমরা চাইলেও অনেক কিছু বলতে পারি না ফর দ্য সেক অফ আওয়ার অডিয়েন্স। তো যতটা সম্ভব ভালোভাবে বলার আই চেষ্টা করব, বাট আই থিঙ্ক উই হ্যাভ টু লুক ফরওয়ার্ড। আমি সিরিয়াসলি বলছি, লাস্ট কবে আমি এতটা খুব বাজে রকমভাবে একটা ম্যাচের পর রেগে ছিলাম আমি জানি না, বাট আজকের এই ম্যাচটা আমাকে আউট অফ কন্ট্রোল করে দিয়েছে। যেভাবে পিয়ার চলেছে, যেভাবে কোচের বিভিন্ন রকম ভুল ব্যাপারকে সবসময় সাপোর্ট করা হয়েছে, এটা কোথাও ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদের যে মেন্টালিটি চলছিল এতদিন ধরে টিমটাকে নিয়ে, পুরো ডিরেল্ট করে দিয়েছে। ভাই, একজনের জন্য বাকি প্লেয়াররা গালাগাল খাচ্ছে, পুরো সিস্টেম গালাগাল খাচ্ছে, ক্যাপ্টেনকে রীতিমতো সোশ্যাল মিডিয়াতে গালাগাল করা হচ্ছে বিভিন্ন কারণ দেখিয়ে। বাট সেই পথে যাওয়াটা আমাদের উচিত না। আমরা প্লেয়ারদের পাশে রয়েছি, নিশ্চিতভাবেই রয়েছি। প্লেয়ারদের প্রতি সিরিয়াসলি আমার কিছু বলার নেই, কারণ তাদের যেভাবে গাইড করা হয়, যেভাবে খেলানো হয়, যেভাবে ফুটবলটা বোঝানো হয়, তারা সেভাবেই খেলে। নো কমপ্লেন এগেনস্ট দ্য প্লেয়ার্স, নো কমপ্লেন এগেনস্ট হোয়াট এভার দে হ্যাভ শোন অন দ্য ফিল্ড। পারফরমেন্স নিয়ে কিছু আলাদা করে বলার নেই, কারণ এটাই চলে আসছে। কখনো বলি না যে খুব ভালো একটা ম্যাচ আমরা কোনো বড় অপোনেন্টের বিরুদ্ধে খেলে দিলাম, বাট আমাদের সেই ঘেরাটোপটা না একই রয়ে গেছে। আজ থেকে 10, 15, 20 বছর আগেও যা ছিল, আমাদের একটা জোন রয়েছে, সেখানেই শুধুমাত্র আমরা দাদাগিরি করি। বাট তার বাইরে আমরা যখন বেরিয়ে যাই, সেই জায়গাটা আমরা পারি না। এখান থেকে একটু ওয়ে ফরওয়ার্ড চিন্তা করার সময় এসেছে, একটু ভাবার সময় এসেছে, এবং সবচেয়ে বড় কথা যে এখান থেকে এমন একজনকে দায়িত্ব দেওয়ার দরকার রয়েছে যে আমার দেশকে ভালোবাসবে, যে আমার দেশের ফুটবলটাকে ভালোবাসবে, যে সত্যিকারের আমার দেশের ফুটবলের গ্রোথটাকে ভালোবাসবে। তার নিজের কেরিয়ার না, তার নিজের সিভি না, তার নিজের পিয়ার না, তার নিজের ডিমান্ড না, তার নিজেকে না। আমার এমন একজন কোচ লাগবে আমার দেশে, যে আমার ফুটবলটাকে ভালোবাসবে, আমার দেশটাকে ভালোবাসবে, আমার জাতীয় পতাকাটাকে ভালোবাসবে। সেটার জন্য আলটিমেটলি কিছু করার চেষ্টা করবে। এমন প্লেয়ারদের সিলেক্ট করা হবে, এমনভাবে খেলানো হবে যে কোথাও আমার দেশ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রাউড ফিল করবে। হেরেছি, ঠিক আছে, হারতে পারি, আমরা অস্ট্রেলিয়া ম্যাচটাও হেরেছিলাম, বাট কোথাও প্লেয়ারদের পারফরমেন্স নিয়ে আমরা কথা বলেছিলাম। উজবেকিস্তান ম্যাচ আমরা হেরেছিলাম, বাট শুরুতে ওরকম ধুর করে গোল খাওয়ার পরে যেভাবে আমরা বাকি ম্যাচটাকে কন্ট্রোল করেছিলাম, যেভাবে অন্তত পক্ষে খুব বাজে হার বাঁচিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম। বাট আজকের ম্যাচটা সিরিয়া, হ্যাঁ অবশ্যই তারা ভালো খেলেছে, খুব ভালো কথা। বাট সত্যিই কি আমাদের শুরু থেকে অ্যাপ্রোচটা ছিল যে আমরা ম্যাচটা থেকে 3 পয়েন্ট পেতে চাই, আমরা জিততে চাই, আমরা খুব ভালোভাবে জার্নিটা শেষ করতে চাই? সত্যিই কি কোচের স্টার্টিং 11, তার চেঞ্জেস, তার গেম প্লে, তার কোথাও স্ট্র্যাটেজি, তার প্ল্যান, তার তার ট্রানজিশন অফ প্ল্যানিংস, কোথাও কি মাঠে সেই রিফ্লেকশনটা এনেছিল যে আমরা ম্যাচটা সত্যিই জিতবো? আমার অন্তত ফিল হয়নি। যদি অন্য কারোর ফিল হয়ে থাকে তাহলে সে কমেন্ট করতে পারো, আজ আমায় গালাগাল করতে পারো, যা খুশি বলতে পারো, আই ডোন্ট কেয়ার, লিটারেলি আই ডোন্ট কেয়ার। বাট যেভাবে শুরু হয়েছিল, মাঝমাঠে ক্রিয়েটিভিটি কোথায় ভাই? হু ওয়াজ দ্য ক্রিয়েটিভ প্লেয়ার? ইউ আর ইউজিং সুনীল ছেত্রী অ্যাজ দ্য নাম্বার 10। সুনীল ছেত্রী কেরিয়ারের লাস্ট কটা ম্যাচ নাম্বার 10 খেলেছে সুনীল ভাই নিজেও ভুলে গেছে, বাট তাকে ফোর্সফুলি নাম্বার 10 ইউজ করা হয়েছে। মনবীর সিং পরপর তার যা পারফরমেন্স যেভাবে পড়ে যায়, সিরিয়াসলি বলছি, মনবীরের জায়গাতে আমরা যদি কোথাও শুরু থেকে থাপাকে দেখতে পেতাম, কোথাও বল হোল্ড করার একটা প্লেয়ার খুঁজছিলাম, যে মাঝে মাঝে একটু বলটা হোল্ড করবে। যে মিসগুলো হয়েছে, যে ছোটোখাটো বল আমরা লুজ করছিলাম, সেখান থেকে কিছু অ্যাটাক তৈরি হয়েছে, সেটা নিয়ে কিছু বলার নেই, কারণ খেলতে গেলে 90 মিনিট সবসময় আমি বল হোল্ড করতে পারবো একটা বেটার টিমের এগেনস্ট, এটা হয় না, কিছু কিছু ক্ষেত্রে মিস হয়। বাট মিনিমাম একটা প্লেয়ার থাকবে যে একটু বলটা হোল্ড করবে, যে বলটা ডিস্ট্রিবিউট করবে, যে কোথাও একটু খেলাটাকে সুইচ করার চেষ্টা করবে দুটো উইংসে। আমি পাইনি। মাঠটা শুরু থেকে মনে হয়েছে যে পুরোপুরিভাবে আমরা ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে চলে গেছি, এবং যেভাবে ভাই চেঞ্জ হয়েছে। ফার্স্ট হাফ শেষ হলো, সেকেন্ড হাফে যখন আমরা আলোচনা করছিলাম, আমি যখন টেলিগ্রামে পোস্ট দিলাম যে আমি অন্ততপক্ষে 2-3টে জিনিস এই ফার্স্ট হাফ থেকে পেয়েছি। এক হচ্ছে গুরপ্রীত সিংয়ের কিছু অনবদ্য সেভ, অসাধারণ খেলেছে গুরপ্রীত ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফেও কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই বলতে হয় সন্দেশ জিঙ্গান অ্যান্ড শুভাশিস বোসের যে ডিফেন্ডিং আমরা দেখেছি, ক্লাসিক ডিফেন্ডিং দেখেছি, ক্লাসিক কিছু ক্লিয়ারেন্সেস দেখেছি, এবং শুভাশিস তো শেষ অবধি অনবদ্য খেললো।
প্রায় একার হাতে ডিফেন্সটাকে সন্দেশ বেরিয়ে যাওয়ার পরে ধরে রাখলো। এবং আপফ্রন্টে যদি কোনো প্লেয়ারের কথা বলতে সেটা মহেশ শুরুর দিকে যেভাবে ঢুকলো, যেভাবে ড্রিবল করলো, তারপর যেভাবে ক্রস বাড়াচ্ছিল, ওকে ডান দিকে সুইচ করে দেওয়া হলো, বাঁ দিকে ছাং থেকে নিয়ে আসা হলো। কেন আনা হলো বুঝতে পারা গেল না। বাট সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন সেকেন্ড হাফ শুরু হচ্ছে, দেখা যাচ্ছে উদন্তা সিং নামছে মহেশের জায়গাতে। অ্যান্ড উদান্তা বাকি 45 মিনিটস কী করেছে, উদান্তাকে আদৌ 15 নম্বর জার্সি দিয়ে খুঁজতে হয়েছে, কী করেছে আমরা জানি না। যখন ডিফেন্সিভ চেঞ্জ হলো, নিখিল পূজারিকে নিয়ে আসা হলো, সন্দেশ জিঙ্গান বেরিয়ে যাচ্ছে। ভাই অ্যাট দ্য এনি ডে, অ্যাট এনি গিভেন ডে ইউ উইল নট রিপ্লেস নিখিল পূজারি উইথ সন্দেশ জিঙ্গান। সিরিয়াসলি বলছি, ওই জায়গাতে প্রীতম কোটাল রয়েছে, লালচুং নুঙ্গা রয়েছে, তুমি ডিফেন্সিভ অ্যাপ্রোচে যাও ভাই। নিখিল পূজারি রীতিমতো ফাম্বেল করছিল আগের ম্যাচটা, তো আজকেও ফাম্বেল করেছে। যে জায়গাটা দিয়ে গোল হয়েছে রাহুল ভেকে অ্যান্ড নিখিল পূজারির জায়গাটা দিয়ে, রীতিমতো ওখানে এসে খিরবান যেটা করেছে, নিজের যে ওর ক্যালি রয়েছে, স্টাইল রয়েছে, ড্রিবলিং কোয়ালিটি রয়েছে, গোল করে দিয়ে চলে গেছে। কিচ্ছু করার ছিল না বাকি ডিফেন্ডারদের। সাহাল আব্দুল সামাদ যদি ফিট থাকতো, যদি সত্যিই তার আজকে অ্যাটলিস্ট 45 মিনিটস খেলার মতো অবস্থায় এসে থাকতো, তাহলে কেন সেকেন্ড হাফে শুরু থেকে নয়? এই অ্যাপ্রোচ আমি সিরিয়াসলি বলছি, আমি জানি না যে কীভাবে ইগর স্টিমাচ আজকের ম্যাচটাকে রিড করেছিলেন, কীভাবে কী হয়েছে। ম্যাক্সিমাম টাইমে আমরা স্কোয়ার পাস খেলেছি, ব্যাক পাস খেলেছি, আমরা ফরওয়ার্ড পাস কটা খেলেছি আবারও হাইলাইটস দেখবো, তাই বুঝতে হবে। বাট স্ট্যাটস কিন্তু প্রত্যেকটা জায়গাতে আমাদের এগেনস্টে গেছে। শট নেওয়াতে, শট অ্যাকুরেসিতে, ক্রস বাড়ানোতে, বল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা শুধু ডিফেন্স করে গেছি। ডিফেন্সিভ যখন ব্যাপার এসেছে আমরা সিরিয়ার থেকে অনেকটা এগিয়ে। বাট আজকের ম্যাচটা কি সত্যি ডিফেন্সিভ ম্যাচ ছিল? উই কুড হ্যাভ স্কোরড গোলস, সিরিয়াসলি বলছি। আমরা যে চান্স কটা ক্রিয়েট করতে পেরেছি, বাট ফিনিশিং নেই। যে কটা চান্স গেছে সেখান থেকে যে ফিনিশিং হওয়া দরকার, সেই ফিনিশিং নেই। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয়েছে, আমাদের যে খেলাটা ডিফেন্সিভ থার্ড থেকে মাঝমাঠের যে সেন্টার লাইন, এখানে গিয়ে শেষ হয়ে গেছে। এখানে গিয়ে আইদার আমরা বল লুজ করেছি, আমরা পজিশন লুজ করেছি, আমরা সামনে আর এগোতে পারিনি, বলটাকে আমরা ক্রিয়েট করতে পারিনি যে কিছু একটা হতে পারে। এই টিমটাতে, এই সিস্টেমটাতে ইগর স্টিমাচের এমন কিছু প্লেয়ার রয়েছে যাদের ইমিডিয়েটলি সরানো দরকার। ওর থেকে অনেক বেটার কোয়ালিটি প্লেয়ার ভাই আইএসএলে খেলছে, সুযোগ দিতে হবে। কারণ ওরা আমাদের এই মুহূর্তে টপ কোয়ালিটি প্লেয়ার এই জেনারেশনটার, ওরা নষ্ট হয়ে যাবে আদারওয়াইজ। কারণ উদান্তা সিং চলে না ভাই, যে কোনো দিন রাহুল ভেকে, উদান্তা সিং এরা আর চলে না, এনাফ। সেকেন্ড থিং হচ্ছে যে সিরিয়াসলি এবার কোচের বদল দরকার। হয়তো এখানে অনেকে বলবে আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানস রয়েছে, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশানস রয়েছে, জুন মাস অবধি কোচ থাকুক, কারণ তার একটা সিস্টেম রয়েছে, সেই সিস্টেমে আমরা খেলতে চাই। কারণ এখান থেকে নতুন কোচ আসা, নতুন একটা সিস্টেমে যাওয়া, প্লেয়াররা হয়তো মানিয়ে নিতে পারবে না, সেইটুকু সময় ঠিক আছে ইগর স্টিমাচ থাকুক, একটা সিস্টেম কন্টিনিউ করুক। কারণ ওখানেই যা কিছু বোঝা হয়ে যাবে। যদি হয়তো ভালো থার্ড রাউন্ডে যাওয়া, না হলে তো স্বপ্ন আবার এসে স্বপ্ন থেকে গেল। কিন্তু আগামী যে সময়টা আসছে, যেখান থেকে আমাদের একটা রিস্টার্ট হওয়া দরকার, বিশেষ করে আফটার মান্থ অফ জুন, সেখানে কিন্তু নতুন একটা সিস্টেম আমাদের ঢুকতে হবে, নতুন একটা কোচিং সিস্টেম সেট আপ সেখানে ঢুকতে হবে। কারণ এই রেজাল্টটা আমরা এক্সপেক্ট করিনি। এই ধরনের একটা ডিভাস্টেটিং, একটা বাজে রকমের পারফরমেন্স অন দ্য ফিল্ড, কোথাও একটা কোচের ভিউ, এটা আমরা এক্সপেক্ট করিনি। আমরা আরও বেটার কিছু এক্সপেক্ট করেছিলাম, সেটা আমরা পাইনি। 2011, 19, 23 তিনটে এডিশন দেখলে দেখা যাবে যে 2011 যখন আমরা প্রফেশনাল হইনি, এখন সবাই বলে আইএসএল আসতে প্লেয়াররা অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে, তখন প্রফেশনালিজম ছিল না, আমরা 3টে গোল করেছিলাম। এবং সেই গ্রুপটা ছিল আমাদের এই যাবৎ যত এশিয়ান কাপ আমরা খেলেছি। প্রথম যখন আমরা রানার্স আপ হয়েছিলাম সেটা বাদ দিয়ে, কারণ তখন এত দেশ খেলতো না, 4-5টা বোধহয় দেশ খেলতো, অন্য ব্যাপার ছিল। বাট 11, 19 এবং 23 এই তিনটে এডিশনে আমাদের সবথেকে টপ গ্রুপ ছিল 11তে। কারণ ওই গ্রুপে যারা ছিল অস্ট্রেলিয়া অ্যান্ড সাউথ কোরিয়া, তারা টপ 4-এ শেষ করেছিল। অস্ট্রেলিয়া রানার্স আপ হয়েছিল এবং সাউথ কোরিয়া থার্ড হয়েছিল। তো কী লেভেলের গ্রুপ ছিল আমরা জানি। 2019 আমরা তুলনামূলক সহজ গ্রুপ পেয়েছিলাম। বাট যে থাইল্যান্ডকে আমরা 4 গোলে হারিয়েছিলাম, সেই থাইল্যান্ড এইবারে রাউন্ড অফ 16 কোয়ালিফাই করছে। ভাবা যায় কোন লেভেলে ওরা প্রগ্রেস করেছে লাস্ট 4-5 ইয়ার্সে, আর কোথায় আমরা করেছি। আমাদেরও স্পিড আছে, বাট ওদের স্পিডটা আমাদের থেকে 5 থেকে 8x বেশি রয়েছে। ওই 2019 এডিশনে আমরা প্রথম জয় পেয়েছিলাম, মানে এই নকআউট যখন টুর্নামেন্ট শুরু হয়েছে সেই নিরিখে আমরা 4টে গোল করেছিলাম, 4টে গোল খেয়েছিলাম। আমাদের গোল ডিফারেন্স ছিল 0, কোথাও ডিফেন্সিভলি, কোথাও অ্যাটাকিং ওয়েতে, সব জায়গাতে আমাদের পারফরমেন্স টপ লেভেলে ছিল। 11তে আমরা 3টে গোল করেছিলাম। এবং এই সময়টাকে যখন সবাই বলছে গ্রোথ হচ্ছে, মারাত্মক গ্রোথ হয়ে গেছে, এই গ্রোথ থেকে এবার আমরা বহু কিছু করে ফেলবো, কোচ নিজে ফাটিয়ে যাচ্ছে গ্রোথের কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা একটা গোলও করতে পারলাম না, আমরা 6টা গোল খেয়ে এলাম। মানে সিরিয়াসলি বলছি,
কোন টুর্নামেন্টটাকে কীভাবে তোমরা রাখবে সেটা তোমাদের ব্যাপার, বাট আমার কাছে কোথাও এইবারের এই এশিয়ান কাপের জার্নিটা সব থেকে খারাপ জার্নি। মানে আমার 3টে এশিয়ান কাপ দেখা হয়ে গেল আমার লাইফে, সব থেকে খারাপ জার্নি কিন্তু এই 2023-এর এশিয়ান কাপে আমাদের থেকে যাবে। যে হাইপটা ছিল, যে কোথাও এক্সপেকটেশন ছিল, তার ধারে কাছে আমরা রিচ করতে পারিনি, তার 10% লেভেলে আমরা রিচ করতে পারিনি। দ্যাটস ইট, দ্যাটস অল। এর বেশি আমার কিছু বলার নেই, অনেকটা কন্ট্রোল করলাম, অনেক কিছু বলার ছিল হয়তো বলতে পারলাম না। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। অ্যান্ড যতদিন বাঁচবো ভাই, ভারতীয় ফুটবলকে সাপোর্ট করে যাব, এর জন্য অন্য কারো সার্টিফিকেশনের দরকার নেই। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।